প্রাকৃতিক ভূগোল ভূপৃষ্ঠের উপরিভাগে কার্যত বিভিন্ন ভূপ্রাকৃতিক প্রক্রিয়া ভিন্ন ভিন্ন পরিবেশে যেই ভূমিরূপের সৃষ্টি করে তাই প্রাকৃতিক ভূগোলের আওতাভুক্ত। জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার পৃথিবীতে জীবের বসবাসযোগ্য অঞ্চলগুলোকে একত্রে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার বলা হয়। সর্বপ্রথম ফরাসি বিবর্তনবাদী বিজ্ঞানী জা ব্যাপটিস্ট দ্য লামার্ক বায়োস্ফিয়ার শব্দটি ব্যবহার করেন। বিজ্ঞানী জোনাথন টার্ক এর মতে পৃথিবী ও তার বায়ুমণ্ডলের যে অংশ প্রাণ ধারণের উপযুক্ত তাকেই জীবমণ্ডল বলে। অর্থাৎ পৃথিবী ও তার বায়ুমণ্ডলে যেখানে প্রাণের স্ফুরণ ঘটে সেই অংশটি হলো জীবমণ্ডল। জীবমণ্ডল হলো একটি প্রণালী সাধারণভাবে পরস্পর নির্ভরশীল তিনটি উপাদান নিয়ে গঠিত। এক, সজীব উপাদান বা বায়োটিক ইলিসেন্ট অর্থাৎ প্রাণী ও উদ্ভিদকুল প্রাকৃতিক পরিবেশ বা ফিজিক্যাল এনভায়রনমেন্ট মাটি, আলো, জল, বায়ু ইত্যাদি যাতে প্রাণী ও উদ্ভিদকুল জীবনধারণের জন্য প্রতিক্রিয়া করে। এবং সর্বশেষ হচ্ছে শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো অর্থাৎ সৌরশক্তি ও ভূতাপীয় শক্তি। ভূস্তরের গঠন বা ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ পৃথিবীর উপরিভাগ হতে ভর কেন্দ্র পর্যন্ত তিনটি স্তরে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল অর্থাৎ আর্থ ক্রাস্ট, বায়োস্ফিয়ার, বেরিস্ফিয়ার আর সেন্ট্রোস্ফিয়ার। অশ্বমণ্ডল বা লেটিস্ফিয়ার অশ্বমণ্ডল উপরের অংশ ভূত্বক নামে পরিচিত। ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাকেই ভূত্বক বলে। ভূত্বকের গুরুত্ব ভূত্বক অন্যান্য স্তরের তুলনায় ভূত্বকের গুরুত্ব সবচেয়ে বেশি। অর্থাৎ ভূত্বক হচ্ছে গড় 20 কিলোমিটার, মহাদেশীয় তলদেশ হচ্ছে 35 কিলোমিটার এবং সমুদ্রের তলদেশ হচ্ছে 5 কিলোমিটার। ভূত্বকের যেই উপাদানগুলো থাকে তার মধ্যে রয়েছে সিলিকন, অ্যালুমিনিয়াম যা মহাদেশীয় ভূত্বকে থাকে, আর সমুদ্র তলদেশীয় ভূত্বকে থাকে সিলিকন ও ম্যাগনেসিয়াম। ভূত্বকের নিচের দিকে 1 কিলোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। ভূমিরূপ বা ভূত্বকের উদাহরণ হতে পারে পর্বত, মালভূমি, সমভূমি ইত্যাদি। ভূত্বকের উপাদানসমূহ বা প্রধান উপাদানসমূহ: অক্সিজেন 46.6%, অ্যালুমিনিয়াম 8.1%, ক্যালসিয়াম 3.6%, পটাশিয়াম 2.6%, সিলিকন 27.7%, আয়রন 5%, সোডিয়াম 2.8%, ম্যাগনেসিয়াম 2.1%, অন্যান্য 1.5%। গুরুমণ্ডল বা ভেরিস্ফিয়ার ভূত্বকের নিচের স্তর থেকে কেন্দ্রমণ্ডলের উপর স্তর পর্যন্ত হচ্ছে গুরুমণ্ডল। এই গুরুমণ্ডল অশ্বমণ্ডলের নিচে 2885 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি গঠন করা হয় ব্যাসল্ট শিলা দ্বারা। এটি দুইটি স্তর রয়েছে, ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডল। তাপমাত্রার ক্ষেত্রে 100 কিলোমিটারের গভীরে তাপমাত্রা হচ্ছে 1100 থেকে 1200 সেলসিয়াস, 700 কিলোমিটার গভীরতায় হচ্ছে 1900 ডিগ্রি সেলসিয়াস, আর বহিঃকেন্দ্রমণ্ডলীয় সীমানায় হচ্ছে 3000 ডিগ্রি সেলসিয়াস। এই গুরুমণ্ডল গঠিত হয় যেসব উপাদান দ্বারা: সিলিকা, ম্যাগনেসিয়াম, কার্বন, লোহা, খনিজ ইত্যাদি। কেন্দ্রমণ্ডল বা সেন্ট্রোস্ফিয়ার কেন্দ্রমণ্ডল হচ্ছে গুরুমণ্ডলের নিম্নভাগ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত, যার পুরুত্ব হচ্ছে 3486 কিলোমিটার। আয়তন পৃথিবীর মোট আয়তনের 16 ভাগ। এর তাপমাত্রা হয়ে থাকে 3000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস, আর গঠন থাকে দুইটি উপাদান দ্বারা, লোহা এবং নিকেল, যাকে নিফে দ্বারা পরিচিত করা হয় বা শিলা ও খনিজ বা মিনারেল কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিকভাবে একত্রিত হয়ে খনিজ নামক যৌগ গঠন করে। খনিজ হলো প্রাকৃতিক ও জৈব পদার্থ যার সুনির্দিষ্ট রাসায়নিক গঠন এবং ভৌত ও রাসায়নিক ধর্ম রয়েছে। শিলা বা রক এক বা একাধিক খনিজের মিশ্রণ হলো শিলা। শিলা হলো অসমসত্ব পদার্থ। গঠন প্রণালী অনুসারে শিলা 3 প্রকার, যথা আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক, পাললিক শিলা বা সেডিমেন্টারি রক, আর রূপান্তরিত শিলা যা মেটামরফিক রক হিসেবে পরিচিত। আগ্নেয় শিলা জন্মের প্রথমে পৃথিবী ছিল একটি উত্তপ্ত গ্যাস পিণ্ড। এই গ্যাস পিণ্ড ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে তরল হয়। এরপর আবার তাপ বিকিরণ করে উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে। এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন হয়ে যে শিলা গঠন হয় তাকে বলে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয় বলেই তাকে প্রাথমিক শিলা বা স্তরীভূত শিলা বলে। আগ্নেয় শিলাতে নেই জীবাশ্ম। আগ্নেয় শিলার বৈশিষ্ট্যের মধ্যে আছে স্ফটিকাকার, অস্তরীভূত, কঠিন ও কম ভঙ্গুর, জীবাশ্ম দেখা যায় না, অপেক্ষাকৃত ভারী। পাললিক শিলা বা সেডিমেন্টারি রক পলিসঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাই মূলত পাললিক শিলা। পাললিক শিলা রূপান্তরিত হয় বৃষ্টি, বায়ু, তুষার, তাপ, সমুদ্রের ঢেউ প্রভৃতি শক্তির প্রভাবে। আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত ও বিচূর্ণভূত হয়ে রূপান্তরিত হয়ে পরিণত হয় কাঁকর, কাদা, বালি
ধুলা ইত্যাদি। পাললিক শিলা দ্বারা আবৃত ভূপৃষ্ঠের মোট আয়তনের 5 ভাগ এবং মহাদেশীয় ভূত্বকের আবরণের 75 ভাগই হলো পাললিক শিলা। পাললিক শিলার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে স্তরীভূত, নরম ও হালকা, সহজেই ক্ষয়প্রাপ্ত। এর মধ্যে জীবাশ্ম দেখা যায়, এই শিলায় ছিদ্র দেখা যায়। তৃতীয়ত হলো রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক। অগ্নেয় শিলা ও পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ, তাপ, উত্তাপ এবং রাসায়নিক প্রক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে। রূপান্তরিত শিলা পরিণত হওয়ার কারণ হচ্ছে ভূ আন্দোলন, অগ্নি উৎপাত, ভূমিকম্প, রাসায়নিক ক্রিয়া কিংবা ভূগর্ভস্থ চাপ। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে স্ফটিকযুক্ত, খুবই কঠিন হয়, এতে জীবাশ্ম দেখা যায় না। কোনো কোনো রূপান্তরিত শিলার ঢেউ খেলানো স্তর দেখা যায়। আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে, আগ্নেয় শিলা দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে বহিজ আগ্নেয় শিলা, দুই অন্তঃ আগ্নেয় শিলা। বহিজ আগ্নেয় শিলার মধ্যে রয়েছে ব্যাসল্ট, রায়োলাইট, অ্যান্ডিসাইট ইত্যাদি। অন্তঃ আগ্নেয় শিলার উদাহরণ হতে পারে গ্রানাইট, গ্রাভো, ডলোরাইট, ল্যাকুলিট, ব্যাথোলিট, ডাইক ও সিল। পাললিক শিলা বা সেডিমেন্টারি শিলার উদাহরণ হতে পারে বেলে পাথর, কয়লা, শ্যাল, চুনাপাথর, কাদা ইত্যাদি। রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক। রূপান্তরিত শিলার উদাহরণ হচ্ছে চুনাপাথর, রূপান্তরিত রূপ হচ্ছে মার্বেল, বেলে পাথরের রূপান্তরিত রূপ হচ্ছে কোয়ার্টজাইট, গ্রানাইটের রূপান্তরিত রূপ হচ্ছে নিস, কয়লার রূপান্তরিত রূপ গ্রাফাইট, সাদা ও শেলের রূপান্তরিত রূপ হচ্ছে স্লেট। ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া, চেঞ্জিং প্রসেস অফ দ্য আর্থ সারফেস। ভূপৃষ্ঠ সর্বদা পরিবর্তনশীল। যে সমস্ত কার্যাবলীর কারণে প্রাকৃতিকভাবে ভূমিরূপের পরিবর্তন সাধিত হয় তাই ভূ-প্রক্রিয়া। যেমন নদী অবক্ষেপণের মাধ্যমে প্লাবন ভূমি গড়ে তুলেছে, এখানে নদী অবক্ষেপণ একটি প্রক্রিয়া। ভূপ্রক্রিয়ার মধ্যে অন্যতম হচ্ছে ধীর পরিবর্তন, ধীর ও আকস্মিক পরিবর্তন, আর হচ্ছে আকস্মিক পরিবর্তন। ধীর পরিবর্তনের সংঘটিত হওয়া প্রাকৃতিক শক্তির মধ্যে রয়েছে সূর্যতাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, নদী ও হিমবাহ। আকস্মিক পরিবর্তন সংগঠনের প্রাকৃতিক শক্তির মধ্যে আছে ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরি, ভূগর্ভের তাপ ও চাপ, পৃথিবীর অভ্যন্তরে সংকোচন, ভূমিকম্প বা আর্থকোয়েক। বাংলাদেশ এবং তৎসংলগ্ন অঞ্চলে ভূমিকম্প সংক্রান্ত রেকর্ড সংগৃহীত শুরু হয় 1548 সাল থেকে। ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস, ভূ অভ্যন্তরে যেই স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয়, ভূমিকম্পের বেগ কম অনুভূতি হয়। উপকেন্দ্র বা ইপিসেন্টার, ভূকেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে ভূপৃষ্ঠের অংশ। কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরেই হচ্ছে ভূপৃষ্ঠের অংশ বা উপকেন্দ্র। কম্পনের বেগ বেশি থাকে এবং ধীরে ধীরে চারিদিকে কমে যায়। ভূমিকম্পের কেন্দ্রে উপকেন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত 3 ধরনের পরিমাপক হয়ে থাকে। অগভীর কেন্দ্রের গভীরতা হচ্ছে 0 থেকে 70 কিলোমিটার, মধ্য পর্যায়ে কেন্দ্রের গভীরতা 70 থেকে 300 কিলোমিটার, গভীর কেন্দ্রের গভীরতা 300 থেকে 1300 কিলোমিটার। 1899 সালে ভারতের কচ্ছ উপসাগরের উপকূলে প্রায় 5000 বর্গ কিলোমিটারের স্থান সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়। ভূকম্পের কারণ বা ভূমিকম্পের কারণ, কজেস অফ আর্থকোয়েক। প্রধান কারণ হচ্ছে 2টি পৃথিবীর উপরিভাগের সঞ্চালন, অগ্নি উৎপাত। অপ্রধান কারণ হচ্ছে 2টি শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি। দ্বিতীয় হচ্ছে ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা হ্রাস। সুনামি ভাষা হিসেবে জাপানিজ। সুনামি শব্দের অর্থ হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ। সুনামির কারণ প্রধানত 2টি, সমুদ্রের মধ্যে বা বিশাল হ্রদে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্নি উৎপাত। দ্বিতীয়ত হচ্ছে সমুদ্রের তলদেশে প্লেটের স্যুতি বা উত্থান পতন। সুনামির প্রকৃতি, অতি দ্রুত ফুসে ফুলে ওঠা জোয়ারের মতো যা উপকূল এলাকায় জলোচ্ছ্বাস সৃষ্টি করে। ওয়েভ ট্রেন, ঢেউগুলো একের পর এক উঁচু হয়ে আসে, সেজন্য একে ঢেউয়ের রেলগাড়ি বলে। মিয়ানমারের আরাকান উপকূলে 7.5 মাত্রার ভূমিকম্পের ফলে কক্সবাজার এবং সন্নিহিত অঞ্চলে ভূমিকম্প হয় 1762 সালের 2 এপ্রিল। আন্দামান সাগরে ভূমিকম্পের ফলে বঙ্গোপসাগরে সুনামি সংঘটিত হয় 1941 সালে। সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ টোঙ্গার আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের কারণে সুনামি সৃষ্টি হয়। 2004 সালের সুনামি, তারিখ 26শে ডিসেম্বর 2004, কারণ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপপুঞ্জের নিকট সিনুয়ালুয়ে।
দ্বীপে ভূমিকম্পের ফলে ভূমিকম্পের মাত্রা ছিল 9.1 থেকে 9.3। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল 8 থেকে 10 মিনিট। সুনামির গতিবেগ ছিল 800 কিলোমিটার বা 500 মাইল। আঘাত হানে ভারত মহাসাগরের উপকূলে 14টি দেশে। মোট মৃত্যু হয় 2.30 থেকে 2.80 লাখ জন। ইন্দোনেশিয়ায় মারা যায় 1.70 লাখ জন, অর্থাৎ 1,70,000। 2011 সালের সুনামি, তারিখ 11 মার্চ 2011। কারণ জাপানের নিকট প্রশান্ত মহাসাগরে ভূমিকম্প। ভূমিকম্পের মাত্রা ছিল 8.9। সুনামির গতিবেগ ছিল 700 কিলোমিটার। ঢেউয়ের উচ্চতা ছিল 40 মিটার। বেশি ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা 1 পরমাণু চুল্লিতে, জাপানে। নেপালের ভূমিকম্প 2015, তারিখ 25 এপ্রিল 2015। উৎপত্তিস্থল কাঠমান্ডুর নিকট পোখরা, মাত্রা ছিল 7.9। আগ্নেয়গিরি বা ভলকানো। আগ্নেয়গিরি হলো ভূপৃষ্ঠের ছিদ্রপথ বা ফটকের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মোচাকৃতি পর্বত সৃষ্টি হয় তাকে আগ্নেয়গিরি বলে। লাভা। আগ্নেয়গিরির মুখে জ্বালামুখ এবং জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে লাভা বলে। আগ্নেয়গিরি অগ্নি উৎপাতের কারণ হচ্ছে তিনটি। প্রথমত ভূপৃষ্ঠের বা ভূত্বকের দুর্বল স্থানে ফাটল, দ্বিতীয়ত হচ্ছে ভূপৃষ্ঠের চাপ কমলে, তৃতীয়ত ভূ আন্দোলনের ফলে। সক্রিয় আগ্নেয়গিরি বা অ্যাক্টিভ ভলকানো। যেসব আগ্নেয়গিরি অগ্নি উৎপাত এখনো বন্ধ হয়নি তাকে সক্রিয় আগ্নেয়গিরি বলে, যেমন হাওয়াই দ্বীপের মাউনা লোয়া ও মাউনা কেয়া আগ্নেয়গিরি। সুপ্ত আগ্নেয়গিরি বা ডরমেন্ট ভলকানো। যেসব আগ্নেয়গিরির অগ্নি উৎপাত অনেক কাল আগে বন্ধ হয়ে গেছে তাদেরকে সুপ্ত আগ্নেয়গিরি বলে, যেমন জাপানের ফুজিয়ামা। মৃত আগ্নেয়গিরি বা এক্সটিংক্ট ভলকানো হচ্ছে যেসব আগ্নেয়গিরি দীর্ঘকাল ধরে নিষ্ক্রিয় হয়ে আছে এবং ভবিষ্যতেও অগ্নি উৎপাতের সম্ভাবনা নেই, সেগুলোই মৃত আগ্নেয়গিরি। উদাহরণ ইরানের কুহি সুলতান। আকার ও আকৃতির উপর ভিত্তি করে আগ্নেয়গিরিকে নিম্নভাগে ভাগ করা যায়, যেমন শিল্ড আগ্নেয়গিরি। উদাহরণ বলা যায় হাওয়াই দ্বীপের মাউনা লোয়া। স্ট্রাটো আগ্নেয়গিরি। জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে নির্গত বর্ষ্য ও লাভার সমন্বয়ে স্তরসমূহ দ্বারা এক জাতীয় আগ্নেয়গিরি গঠিত হয়। সিল্ডার কোন আগ্নেয়গিরি, যেমন মেক্সিকোর ফারকুটিন। অগ্নি উৎপাতের প্রভাবে গঠিত ভূমিরূপ। আগ্নেয়গিরির প্রভাবে উল্লেখিত বিভিন্ন ভূমিরূপ গঠিত হয়, যেমন আগ্নেয় মালভূমি। আগ্নেয় লাভা দ্বারা গঠিত ভারতের দক্ষিণার্ধের কৃষ্ণ মৃত্তিকাময় মালভূমি। আগ্নেয় দ্বীপ। সমুদ্র তলদেশের লাভা সঞ্চিত দ্বীপ, যেমন প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ পৃথিবীর বৃহত্তম আগ্নেয় দ্বীপ। আগ্নেয় গহ্বর। আগ্নেয় গহ্বর হচ্ছে সুমাত্রা ও জাভা দ্বীপের মধ্যবর্তী ক্রাকাতুয়া আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের সৃষ্ট গহ্বর। আগ্নেয় হ্রদ। আলাস্কার মাউন্ট আতাকামা, নিকারাগুয়ার কুসে গায়না এবং অ্যারিজোনার উল্লেখযোগ্য আগ্নেয় হ্রদ। আগ্নেয় পর্বত। উল্লেখযোগ্য আগ্নেয় পর্বত ইতালির ভেসুভিয়াস। আগ্নেয় সমভূমি। উত্তর আমেরিকার স্নেক নদীর লাভা সমভূমি। নদীর বিভিন্ন গতি বা অবস্থা। লাইফ সাইকেল অফ আ রিভার। নদীর সংজ্ঞা: উঁচু পর্বত, মালভূমি বা উঁচু কোনো স্থান থেকে বৃষ্টি, প্রস্রবণ, হিমবাহ বা বরফ গলা পানির ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতধারার মিলিত প্রবাহ যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রবাহে নির্দিষ্ট খাদে প্রবাহিত হয়ে সমভূমি বা নিম্নভূমির উপর দিয়ে কোনো বিশাল জলাশয় বা হ্রদ বা সমুদ্রের সঙ্গে মিলিত হয় তখন তাকে নদী বলে। মোহনা। নদী যখন কোনো হ্রদ বা সাগরে এসে পতিত হয় তখন সেই পতিত স্থানকে মোহনা বলে। খাড়ি। নদীর অধিক বিস্তৃত মোহনাকে খাড়ি বলে। দোয়াব। দোয়াব হচ্ছে প্রবাহমান দুইটি নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে। দোয়াব অঞ্চলে গড়ে উঠেছিল মেসোপটেমিয়া সভ্যতা। নদী সঙ্গম। দুই বা ততোধিক নদীর মিলিত স্থানকে নদী সঙ্গম বলে। উপনদী। পর্বত বা হ্রদ থেকে যেসব নদী উৎপন্ন হয়ে কোনো বড় নদীতে পতিত হয় তখন সেই বড় নদীকে উপনদী বলে। বাংলাদেশের তিস্তা, করতোয়া হলো যমুনা ও ব্রহ্মপুত্রের উপনদী। পদ্মার উপনদী হচ্ছে মহানন্দা। শাখা নদী। মূল নদী থেকে যেসব নদী বের হয় তাকে শাখা নদী বলে। বাংলাদেশের কুমার ও গড়াই হলো পদ্মা নদীর শাখা নদী। ধলেশ্বর শাখা নদী হলো বুড়িগঙ্গা নদী। উপত্যকা। যে খাদের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সেই খাদকে উক্ত নদীর উপত্যকা বলে। নদীগর্ভ। নদী উপত্যকার তলদেশকে নদীগর্ভ বলে। নদী অববাহিকা।
উৎপত্তি স্থান থেকে শাখা প্রশাখার মাধ্যমে যে বিস্তীর্ণ অঞ্চল দিয়ে নদী প্রবাহিত হয়ে সমুদ্র বা হ্রদে পতিত হয় সেই সমগ্র অঞ্চলে নদী অববাহিকা। নদীর অভিন্ন গতি বা অবস্থা। ঊর্ধ্বগতি। উৎপত্তিস্থল সমভূমিতে পৌঁছানো পর্যন্ত অংশ হলো ঊর্ধ্বগতি। ঊর্ধ্বগতিতে নদীর প্রধান কাজ হলো ক্ষয় সাধন। মধ্যগতি। পার্বত্য অঞ্চল পার হয়ে নদী যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন ওই প্রবাহকে মধ্যগতি বলে। মধ্যগতিতে নদীর বিস্তার ঊর্ধ্বগতি অবস্থা তুলনামূলক অনেক বেশি হয়। মধ্যগতিতে নদীর গভীরতা ঊর্ধ্বগতি অবস্থা তুলনামূলক কম হয়। মধ্যগতিতে নদীর সঞ্চয় কাজ শুরু হয়। নিম্নগতি। নদী জীবনচক্রের শেষ পর্যায় হলো নিম্নগতি। নিম্নগতিতে স্রোত কমে যায়, তাই বালুকণা কাদা নদীগর্ভে এবং মোহনায় সঞ্চিত হয়। নিম্নক্ষয় বন্ধ ও পার্শ্বক্ষয় হয় অল্প পরিমাণে। নদী উপত্যকা খুব চওড়া ও অগভীর হয়। পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। নীলনদ 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত। আন্তর্জাতিক নদী বলা হয় দানিউব নদীকে। এটি 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত। এশিয়ার খরস্রোত নদী হচ্ছে সালভিন। নদী তিনভাবে সৃষ্টি করে ভূমিরূপের, যথা ক্ষয়কার্যের মাধ্যমে, সঞ্চয় কার্যের মাধ্যমে এবং বহন কার্যের মাধ্যমে। নদীর সঞ্চয়জাত ভূমিরূপ ল্যান্ড ফর্ম ফ্রম রিভার ডেপোজিশন, ফলল খুন ও ফলল শাখা, অ্যালুভিয়াল কোন অ্যান্ড অ্যালুভিয়াল ফেন। পার্বত্য কোনো অঞ্চল থেকে নদী সমভূমিতে পতিত হয়ে শিলাচূর্ণ, পলিমাটি প্রভৃতি পাহাড়ের পাদদেশে সমভূমিতে সঞ্চিত হয়ে ত্রিকোণ ও হাত পাখার ন্যায় ভূখণ্ডের সৃষ্টি করে, যাকে ফলল কোন বা ফলল শাখা বলে। হিমালয়ের পাদদেশে গঙ্গার বিভিন্ন উপনদীর গতিপথে এইরূপ ভূখণ্ড দেখতে পাওয়া যায়। পাদদেশীয় ফলল সমভূমি পিডমন্ট অ্যালুভিয়াল প্লেইন। পাহাড়িয়া নদীর পাদদেশে পলি সঞ্চিত করে পাহাড়ের পাদদেশে গড়ে তোলা বিশাল সমভূমি, এই ধরনের সমভূমিকে পাদদেশীয় ফলল সমভূমি বলে। বাংলাদেশের তিস্তা, আত্রাই, করতোয়া সংলগ্ন রংপুর ও দিনাজপুর জেলার অধিকাংশ স্থানই পরিচিত ফলল সমভূমি নামে। এসব নদী উৎপন্ন হয় উত্তরের হিমালয়ে। প্লাবন সমভূমি বা ফ্লাড প্লেইন সংজ্ঞা: নদীর দুই দিকে নিম্নভূমি পলি দ্বারা ভরাট হয়ে গেলে তাকে প্লাবন সমভূমি বলে। সৃষ্টির কারণ হলো বন্যার পানি বৃদ্ধি। বাংলাদেশের প্লাবন সমভূমি পদ্মা, যমুনা, মেঘনা প্রভৃতি নদীর বিধৌত অঞ্চল। বদ্বীপ বা ডেল্টা সংজ্ঞা: ত্রিকোণাকার সমতল ভূমিকে বদ্বীপ বলে। আকৃতি: মাত্রাহীন। বাংলা ব এবং গ্রিক শব্দ ডেল্টার মতোই, তাই এই বাংলার নাম বদ্বীপ। এর বাংলা নাম হচ্ছে বদ্বীপ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। নদীর ক্ষয়জাত ভূমিরূপ ল্যান্ড ফর্ম ফ্রম রিভার ইরোশন। ভি আকৃতির উপত্যকা। শতদ্রু, সিন্ধু, তিস্তা প্রভৃতি নদ-নদীর হিমালয়ে পার্বত্য গতিপথে যেই রকম ভি আকৃতির নদী উপত্যকা গড়ে উঠেছে, নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হলে এই উপত্যকা দেখা যায়। ক্যানিয়ন। ক্যানিয়ন হচ্ছে গিরিখাতগুলো অধিক গভীর ও খাড়া ঢাল বিশিষ্ট হলে এদেরকেই ক্যানিয়ন বলে। উত্তর আমেরিকার কলোরাডো নদীর গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন। জলপ্রপাত বা ওয়াটারফল: ঊর্ধ্বগতি অবস্থায় নদীর পানি যদি পর্যায়ক্রমে কঠিন শিলা বা নরম শিলার উপর দিয়ে প্রবাহিত হয় তখন খাড়াভাবে নিচের দিকে জলপ্রপাত সৃষ্টি করে, যেমন উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদীর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত। ক্যাসকেড নদীর প্রবাহ সুষম ঢাল পথে নিচের দিকে প্রবাহিত হলে তাকে ক্যাসকেড বলে। মিশরের নীল নদে এই ধরনের ক্যাসকেড রয়েছে। অর্থাৎ ক্যাসকেড হচ্ছে নদী প্রবাহের সুষম ঢাল পথে নিচের দিকে প্রবাহিত হওয়ার ধারা। পাত সঞ্চালন মুভমেন্ট অফ প্লেটস। পাত সঞ্চালন: পৃথিবীর ভূপৃষ্ঠদেশের আবরণ কতগুলো প্লেট বা স্ল্যাব দ্বারা গঠিত, অর্থাৎ ভূত্বক হচ্ছে মহাদেশ ও মহাসাগরের উপরিভাগ বা নমনীয় মণ্ডল তথা ম্যান্টলের উপরিভাগের উপর দিয়ে সদা সর্বদা চলমান। হিমবাহ হলো বরফের চলমান স্তূপ। কয়েকটি জলপ্রপাত ওয়াটারফলস। নায়াগ্রা জলপ্রপাত
নিউ ইয়র্ক ও অন্টারিও কানাডা অবস্থান। জলস্রোত হয় নায়াগ্রা নদী দিয়ে। নায়াগ্রা জলপ্রপাত দেখতে ঘোড়ার খুরের মতো। নায়াগ্রা অর্থ হচ্ছে জলরাশির বজ্রধ্বনি। নায়াগ্রা চুক্তি হয় 1950 সালে। ভিক্টোরিয়া জলপ্রপাত জিম্বাবুয়ের উত্তর পশ্চিমাংশে ও জাম্বিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। জলপ্রবাহ জাম্বেজি নদীর হয়ে হয়। অ্যাঞ্জেলস জলপ্রপাত অবস্থান বলিভার স্টেট, ভেনেজুয়েলা। বিশেষত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। উচ্চতা 3212 ফুট বা 979 মিটার। ইগুয়াজু জলপ্রপাত অবস্থান আর্জেন্টিনা এবং ব্রাজিলে। জলপ্রপাত নদী হচ্ছে বা জলপ্রবাহের নদী হচ্ছে ইগুয়াজু নদী। সংক্ষেপে কিছু জলপ্রপাত। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেলস ফলস। পানি প্রবাহের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত। পানি পতনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম হচ্ছে গোয়ারিয়া ফলস। আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত হচ্ছে ভিক্টোরিয়া ফলস। বাংলাদেশের কিছু জলপ্রপাত। ঝর্ণা পাহাড়ের উপরে বৃষ্টির জমা পানি মাটি ফুঁড়ে বেরিয়ে আসে। ঝর্ণার মুখ তুলনামূলকভাবে শুরু হয়। জলপ্রপাত পাহাড়ের উপর দিয়ে বয়ে যাওয়া কোনো নদী বা পাহাড়ের শেষ মাথায় এসে ঝর্ণার ন্যায় নিচে পড়ে। জলপ্রপাতের মুখ অনেক চওড়া হয়ে থাকে। মাধবকুণ্ড জলপ্রপাত বড়লেখা উৎপত্তিস্থল হচ্ছে বড়লেখা উপজেলায় মৌলভীবাজার পাথুরিয়া পাহাড় থেকে। উচ্চতা 250 ফুট। লুসাইং শৃঙ্গে জলপ্রপাত উৎপত্তি পার্বত্য চট্টগ্রাম। কিছু জলপ্রপাত এবং অবস্থান। সুবলং বরকল রাঙ্গামাটি। হামহাম কমলগঞ্জ মৌলভীবাজার। পরিকুণ্ডু বড়লেখা মৌলভীবাজার। নাফাখুম রেমাক্রি থানচি বান্দরবন। বাগলাই থানচি বান্দরবন। ফাইফি থাইখং বান্দরবন। রজুক রুমা বান্দরবন। মারমা ভাষায় খুম অর্থ হচ্ছে জলপ্রপাত। বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত। কিছু ঝর্ণা এবং তার অবস্থান। হিমছড়ি কক্সবাজার যেটি বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝর্ণা। সীতাকুণ্ড চট্টগ্রাম যেটি বাংলাদেশের একমাত্র উষ্ণ পানির ঝর্ণা। শৈলপ্রপাত রুমা বান্দরবন। রিসাং ঝর্ণার মাটিরাঙ্গা খাগড়াছড়ি। পর্বত বা মাউন্টেন সমুদ্র তল থেকে অন্তত 1000 মিটারের বেশি উঁচু সুবিস্তৃত ও খাড়া ডাল বিশিষ্ট শিলাস্তূপ। পাহাড় বা হিল সাধারণত 600 থেকে 1000 মিটার উঁচু স্বল্প বিস্তৃত শিলাস্তূপ। অনেকগুলো পৃথক শৃঙ্গ সহ ব্যাপক এলাকা জুড়ে অবস্থান করে পর্বত, যেমন হিমালয় পর্বতমালা। পর্বতের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ মাউন্টেন। পর্বতকে 4টি অংশে ভাগ করা যায়, যথা ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, চ্যুতিস্তূপ পর্বত এবং লেখোলিথ পর্বত। ভঙ্গিল পর্বত বা ফোল্ড মাউন্টেন কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তাই ভঙ্গিল পর্বত, যেমন এশিয়ার হিমালয়, ইউরোপের আলপস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা। আগ্নেয় পর্বত বা ভলকানিক মাউন্টেন আগ্নেয়গিরি থেকে উদ্গীরিত পদার্থ সঞ্চিত ও জমাট বেঁধে সৃষ্টি হয় আগ্নেয় পর্বত। মোচাকৃতির হয়ে থাকে আগ্নেয় পর্বত। এর অপর নাম হচ্ছে সঞ্চিত পর্বত। উদাহরণ ইতালির ভেসুভিয়াস, কেনিয়ার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা, ফিলিপাইনের পিনাটুবো। চ্যুতিস্তূপ পর্বত বা ফোল্ড ব্লক মাউন্টেন ভূ আলোড়নের ফলে সৃষ্ট পর্বত। এই পর্বতে শিলাস্তূপের প্রসারণ ও সংকুচনের আশঙ্কা থাকে। উদাহরণ ভারতের বিন্দা ও সাতপুরি পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, পাকিস্তানের লবণ পর্বত। লেখোলিথ পর্বত পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত শিলা বা ম্যাগমা ভূপৃষ্ঠে বের হয়ে আসার চেষ্টা করে। ঊর্ধ্বমুখী চাপের কারণে স্ফীত হয়ে ভূত্বকের অংশ ধারণ করে বিশেষ গম্বুজ আকারে লেখোলিথ পর্বত সৃষ্টি হয়। উদাহরণ যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত। বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত হচ্ছে তাজিং ডং, যেটি 1231 মিটার। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত হচ্ছে কেওক্রাডং, যেটা 1230 মিটার। মহাদেশীয় ভিত্তিক প্রধান পর্বতমালা ও পর্বতশৃঙ্গ। এশিয়ার মধ্যে হিমালয়, আর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এভারেস্ট, যার উচ্চতা 8848.86 মিটার বা 29,035 ফুট। ইউরোপে আছে আলপস পর্বতমালা, যেটির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট ব্লাঙ্ক, যেটির উচ্চতা 5633 মিটার। আফ্রিকার কিলিমানজারো, যেটি 5963 মিটার উচ্চতা। উত্তর আমেরিকা আছে আলাস্কা, যেটির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ডেনালি, উচ্চতা 3194 মিটার। দক্ষিণ আমেরিকায় আছে আন্দিজ পর্বতমালা, যেটির সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আকাংকাগুয়া, উচ্চতা 6959 মিটার। ওশেনিয়া অঞ্চলে আছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কুসিয়াসকো, উচ্চতা 4884 মিটার। অ্যান্টার্কটিকা মহাদেশে আছে যে পর্বতমালা সেন্টিনেল, যেটি সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে বিনসন
ম্যাসিফ ভিনসেন্ট ম্যাসিফ উচ্চতা বা সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 4897 মিটার। মালভূমি বা প্লাটিওস পর্বত থেকে নিচু কিন্তু সমতল থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তৃত সমতল ভূমিকে মালভূমি বলে। উচ্চতা 100 মিটার থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত হতে পারে। পৃথিবীর বৃহত্তম মালভূমি তিব্বত মালভূমি। পৃথিবীর উচ্চতম মালভূমি হচ্ছে পামির মালভূমি, যাকে পৃথিবীর ছাদ বলা হয়। পামির মালভূমির উচ্চতা 7649 মিটার। অবস্থানের ভিত্তিতে মালভূমি 3 প্রকার: পর্বত মধ্যবর্তী মালভূমি বা ইন্টারমন্টেইন প্ল্যাটিও। এই মালভূমি পর্বত বেষ্টিত থাকে, যেমন তিব্বত মালভূমি, দক্ষিণ আমেরিকার বলিভিয়া, মধ্য আমেরিকার মেক্সিকো, এশিয়ার মঙ্গোলিয়া ও তারিম। পাদদেশীয় মালভূমি বা পিয়েডমন্ট প্ল্যাটিও। উচ্চ পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে এর পাদদেশে তলানি যে মালভূমি সৃষ্টি করে তাকে পাদদেশীয় মালভূমি বলে, যেমন উত্তর আমেরিকার কলোরাডো, দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া। মহাদেশীয় মালভূমি বা কন্টিনেন্টাল প্ল্যাটিও। সাগর বা নিম্নভূমি পরিবেষ্টিত বিস্তীর্ণ উচ্চভূমিকে মহাদেশীয় মালভূমি বলে, যেমন স্পেন, অস্ট্রেলিয়া, সৌদি আরব, গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা, ভারতীয় উপদ্বীপ। সমভূমি বা প্লেইন সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচু মৃদু ঢাল বিশিষ্ট সুবিস্তৃত ভূমিকে সমভূমি বলে। সমভূমি সৃষ্টির কারণ নদী, হিমবাহ ও বায়ুর ক্ষয় ও সঞ্চয় ক্রিয়া। বাংলাদেশের মোট আয়তনের 58% সমভূমি। পৃথিবীর বৃহত্তম সমভূমি পশ্চিম সাইবেরিয়ার সমভূমি। প্রকারভেদ: সমভূমি 2 প্রকার: ক্ষয়জাত সমভূমি এবং সঞ্চয়জাত সমভূমি। ক্ষয়জাত সমভূমি বা ইরোশনাল প্লেইনস দীর্ঘদিন নদী, বায়ুপ্রবাহ এবং হিমবাহের ক্ষয়ক্রিয়ার ফলে ক্ষয়জাত সমভূমি গঠিত হয়, যেমন অ্যাপালেশিয়ান পাদদেশীয় সমভূমি, ইউরোপের ফিনল্যান্ড ও সাইবেরিয়া সমভূমি, বাংলাদেশের মধুপুরের চত্বর ও বরেন্দ্র ভূমি। সঞ্চয়জাত সমভূমি বা ডিপোজিশন প্লেইনস সঞ্চয়ক্রিয়ার মাধ্যমে সঞ্চয়জাত সমভূমি গঠিত হয়। উদাহরণ: উপত্যকা সমভূমি, নেপালের উপত্যকা। পাদদেশীয় সমভূমি: পলল সমভূমি, যেমন পলল শাখা। প্লাবন সমভূমি, যেমন যমুনার প্লাবনভূমি, পদ্মার প্লাবনভূমি। বদ্বীপ সমভূমি, যেমন বাংলাদেশ। উপকূলীয় সমভূমি, যেমন টেকনাফ। মরুভূমি বা ডেজার্ট: সাহারা মরুভূমি। অবস্থান: আফ্রিকা মহাদেশে, বিশেষত আর্কটিক এবং অ্যান্টার্কটিকের পর তৃতীয় বৃহত্তম মরুভূমি। বালুকাময় মরুভূমির মধ্যে আয়তনে বড়। বিস্তৃত 11টি স্বাধীন দেশে। বেশি সংখ্যক পড়েছে লিবিয়া এবং আলজেরিয়ায়। আয়তন প্রায় 92 লক্ষ বর্গ কিলোমিটার। বৈশিষ্ট্য: উষ্ণ মরুভূমি। পাওয়া যায় প্রচুর পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাস, তামা, লোহা ও ফসফেট। আরব মরুভূমি বা আরাবিয়ান ডেজার্ট। অবস্থান: কুয়েত, কাতার, সৌদি আরব, জর্ডান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং ইয়েমেন 8টি দেশ। আয়তন প্রায় 9 লক্ষ বর্গ মাইল। এশিয়ার বড় মরুভূমি থর মরুভূমি বা থর ডেজার্ট, যেটি ভারত এবং পাকিস্তানে অবস্থান করছে। বৈশিষ্ট্য: উষ্ণ মরুভূমি। গোবি মরুভূমি বা গোবি ডেজার্ট, যেটি এশিয়া মহাদেশে মঙ্গোলিয়া ও চীনে অবস্থান করছে। প্রায় 5 লক্ষ বর্গ মাইল এর আয়তন। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি বা গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট। অবস্থান অস্ট্রেলিয়ায়। আয়তন 3,40,750 বর্গ কিলোমিটার। বৈশিষ্ট্য: বছরে গড়ে 10 থেকে 20 বারের মতো বজ্র ঝড় সংঘটিত হয়। এছাড়াও আরও কিছু মরুভূমি এবং তার অবস্থান, যেমন দস্তই লৌত অবস্থান ইরানে, আতাকাম অবস্থান উত্তর চিলি, দাহনা অবস্থান সৌদি আরব, গিবসন অস্ট্রেলিয়া, তাকলামাখান চীনে অবস্থানরত, পাতাগোনিয়া আর্জেন্টিনা এবং চিলি উভয় দেশে অবস্থান। গ্রেট বেসিন মরুভূমি উত্তর আমেরিকা, কালাহারি আফ্রিকা, দক্ষিণ মেরুর মরুভূমি অ্যান্টার্কটিকা, লাদাখ মরুভূমি অবস্থান করছে জম্মু ও কাশ্মীর এলাকা। ভারীমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার পৃথিবীর সকল জলরাশির অবস্থান ভিত্তিক বিস্তরণকে বোঝায়। পৃথিবীর মোট আয়তনের 71 ভাগ জলরাশি আর 29 ভাগ স্থলভাগ। ভারীমণ্ডলের অন্তর্ভুক্ত হল সাগর, মহাসাগর, নদী, হ্রদ, লেক, জলপ্রপাত ইত্যাদি। জলরাশি ভিত্তিক বিস্তরণ বা শতভাগ হার: সমুদ্র 97.25% বা 2.5%, হিমবাহ 2.05%, 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 2.
ভূগর্ভস্থ পানি 0.68%, হ্রদ 0.01%, মাটির আর্দ্রতা 0.005%, বায়ুমণ্ডল 0.001%, নদী 0.0001%, আর জীবমণ্ডল হলো 0.00004%। মহাসাগর বা ওছান ভারীমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলে। 5টি মহাসাগরের আয়তন, গড় গভীরতা এবং অবস্থান। প্রশান্ত মহাসাগর আয়তন 16,60,00,000, গভীরতা 4,270 মিটার। আটলান্টিক মহাসাগর 8,24,00,000 বর্গ কিলোমিটার, আর গভীরতা হচ্ছে 3,932 মিটার। ভারত মহাসাগর 7,36,00,000 বর্গ কিলোমিটার, গড় গভীরতা 3,962 মিটার। উত্তর মহাসাগর 1,50,00,000 বর্গ কিলোমিটার এবং গভীরতা হচ্ছে 824 মিটার। দক্ষিণ মহাসাগর 1,47,00,000 বর্গ কিলোমিটার, গভীরতা 149 মিটার। প্রশান্ত মহাসাগরের অবস্থান আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী গভীরতম স্থানের নাম মারিয়ানা ট্রেঞ্চ। আটলান্টিক মহাসাগরের অবস্থান আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকায়, গভীরতম স্থান পুয়ের্তো রিকো। ভারত মহাসাগরের অবস্থান আফ্রিকা, ভারত ও অস্ট্রেলিয়ার, গভীরতম স্থান হচ্ছে সুন্দা ট্রেঞ্চ। উত্তর মহাসাগরের অবস্থান পৃথিবীর উত্তর গোলার্ধে, গভীরতম স্থান অ্যান্টার্কটিকা বেসিন। দক্ষিণ মহাসাগর, যেটির অবস্থান 66 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের পরের অঞ্চল। নোট: আন্তর্জাতিক ভৌগোলিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ সূত্রতে আয়তনে ছোট মহাসাগর উত্তর মহাসাগর। তাদের মতে দক্ষিণ মহাসাগরের আয়তন প্রায় 2,97,00,000 বর্গ কিলোমিটার। অন্যদিকে উত্তর মহাসাগরের আয়তন 1,56,00,000 বর্গ কিলোমিটার। কিছু তথ্য: বৃহত্তম ও গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর, সবচেয়ে উষ্ণ মহাসাগর ভারত মহাসাগর, শীতল মহাসাগর উত্তর মহাসাগর, আয়তনের ছোট মহাসাগর হচ্ছে উত্তর মহাসাগর, ভগ্ন ও উপকূল বেষ্টিত এবং অনেক আবদ্ধ সাগরের সৃষ্টি করেছে আটলান্টিক মহাসাগর। এশিয়া ও আফ্রিকা মহাদেশ দ্বারা পরিবেষ্টিত ভারত মহাসাগর। 66 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে আটলান্টিকের হিমবাহ পর্যন্ত দক্ষিণ মহাসাগর। প্রশান্ত মহাসাগরের গভীরতম খাদ হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, মার্শাল দ্বীপপুঞ্জের নিকটে অবস্থিত। বিশ্বের বৃহত্তম আইসবার্গ বা হিমশৈলর নাম হচ্ছে A23A। সাগর বা সি সংজ্ঞা: মহাসাগর অপেক্ষা অল্প আয়তন বিশিষ্ট জলরাশিকে সাগর বলে। গভীরতম সাগর হচ্ছে ক্যারিবিয়ান সাগর। আয়তনে সর্ববৃহৎ সাগর দক্ষিণ চীন সাগর। তীরবর্তী অঞ্চলে সবচেয়ে বেশি স্বাধীন দেশ আছে ভূমধ্য সাগরের তীরে। গ্রিস ও তুরস্কের মাঝে ইজিয়ান সাগর অবস্থিত। স্থলবেষ্টিত সাগর হচ্ছে কাস্পিয়ান সাগর ও মৃত সাগর। উপসাগর বা বে সংজ্ঞা হচ্ছে 3 দিকে স্থলভাগ দ্বারা পরিবেষ্টিত এবং একদিকে জলভাগ দ্বারা পরিবেষ্টিত, তাকেই বলা হয় উপসাগর, যার ধরন 2টি: বে এবং গালফ। বে হচ্ছে 3 দিকে স্থলবিশিষ্ট উপসাগর, যেমন প্রবেশ মুখ থাকে বড়, যেমন আয়তনে বৃহত্তম বে হচ্ছে বঙ্গোপসাগর। আর গালফ হচ্ছে প্রায় 4 দিকে পরিবেষ্টিত উপসাগর, প্রবেশ মুখ সাধারণত ছোট হয়। আয়তনে বৃহত্তম গালফ হচ্ছে মেক্সিকো। হ্রদ বা লেক: চারিদিকে স্থলভাগ দ্বারা পরিবেষ্টিত বৃহৎ জলভাগকে হ্রদ বলে। হ্রদের নাম কাস্পিয়ান সাগর। অবস্থান এশিয়া ও ইউরোপের মাঝে, ককেশাস পর্বতমালার পূর্বে এবং মধ্য এশিয়ার পশ্চিমে। তথ্যকণিকা: পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর, এটি লবণাক্ত হ্রদ। মালিকানা রাশিয়া, ইরান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, এই 5টি দেশ। এছাড়া অন্যান্য সাগর হ্রদ অবস্থান এবং তথ্য, যেমন বৈকাল হ্রদ রাশিয়ায় অবস্থানরত, পৃথিবীর গভীরতম হ্রদ। সুপেরিয়র হ্রদ যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্তে অবস্থানরত, এটির বিশেষ তথ্য হচ্ছে আয়তনে সর্ববৃহৎ স্বাদু জলের হ্রদ। পৃথিবীর মোট স্বাদু পানির 10% এখানেই আছে। ভিক্টোরিয়া হ্রদ কেনিয়া, তানজানিয়া ও উগান্ডা সীমান্তে অবস্থিত, এটি আফ্রিকার বৃহত্তম হ্রদ। গ্রেট লেকস যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তের 5টি বড় লেক, সেগুলো হচ্ছে গ্রেট লেক, যথা লেক সুপেরিয়র, লেক হুরন বা হিউরন, লেক মিশিগান, লেক অন্টারিও, লেক ইরি। প্রায় 94,000 বর্গমাইল জুড়ে এই গ্রেট লেক অবস্থিত। পতন হচ্ছে কানাডার সেন্ট লরেন্স নদীর মাধ্যমে আটলান্টিক মহাসাগরে। আশাল হ্রদ জিবুতিতে অবস্থিত, এটি পৃথিবীর সর্বাধিক লবণাক্ত পানির হ্রদ। লেক তানজানিকা তানজানিয়ায় অবস্থিত, এটি পৃথিবীর দীর্ঘতম হ্রদ। এক নজরে কিছু তথ্য লেক সম্পর্কে, যেমন পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ, পৃথিবীর বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর, পৃথিবীর গভীরতম সাগর ক্যারিবিয়ান সাগর, পৃথিবীর বৃহত্তম উপসাগর মেক্সিকো উপসাগর, পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান, পৃথিবীর বৃহত্তম স্বাদুপানির হ্রদ সুপেরিয়র হ্রদ, পৃথিবীর বৃহত্তম কৃত্রিম হ্রদ হচ্ছে মিড হ্রদ। বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার সংজ্ঞা: পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণই বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের আবর্তনের কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি। বায়ুমণ্ডলের বিস্তৃতি: ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 10,000 কিলোমিটার। বায়ুমণ্ডলের 97% উপাদান ভূপৃষ্ঠ থেকে প্রায় 30 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ।
বয়স বায়ুমণ্ডলে 35 কোটি বছর প্রায়। বায়ুমণ্ডলের উপাদানগুলোকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়: গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং ধূলিকণা ও কণিকা। বায়ুমণ্ডলের উপাদান এবং এর শতকরা হার: নাইট্রোজেন 78.02%, অক্সিজেন 20.71%, আর্গন 0.80%, কার্বন ডাইঅক্সাইড 0.03%। অন্যান্য গ্যাস সমূহ যেমন নিয়ন, হিলিয়াম, জেনন, রেডন, মিথেন প্রভৃতি হচ্ছে 0.02%। জলীয় বাষ্প 0.41%, ধূলিকণা ও কণিকা হচ্ছে 0.01%, মোট 100%। বায়ুমণ্ডলের প্রধান দুইটি উপাদান হলো নাইট্রোজেন ও অক্সিজেন, যার যৌথভাবে 98.73%। সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে ওজোন গ্যাসের স্তর। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বা অ্যাটমসফিয়ারিক লেয়ার্স। বায়ুমণ্ডলকে 5টি স্তরে ভাগ করা হয়েছে, যথাক্রমে প্রধানত 4টি। 5টি স্তরগুলো হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের মধ্যে অন্যতম বা প্রধান হচ্ছে ট্রপোস্ফিয়ার, যেটির তথ্য বা যেটি সম্পর্কে বিস্তারিত তথ্য হচ্ছে: বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরকে ট্রপোমণ্ডল বলে, যেখানে মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ু প্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশার সৃষ্টি হয়। ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম হচ্ছে ট্রপোবিরথী। বিস্তৃতি হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে 16 থেকে 19 কিলোমিটার, মেরু অঞ্চলে 8 কিলোমিটার এবং সাধারণভাবে 1000 মিটার উচ্চতায় এর স্তরে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পেয়ে থাকে। স্ট্র্যাটোমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার, যেটির বিস্তৃতি ট্রপোবিরতির উপরের দিকে 50 কিলোমিটার পর্যন্ত। এই স্তরে বেশি পরিমাণে ওজোন বা O3 গ্যাস রয়েছে। ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পায় 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অবস্থান করে জেট বিমান। মেসোমণ্ডল বা মেসোস্ফিয়ার, যেটির বিস্তৃতি হচ্ছে স্ট্র্যাটোবিরতির উপরে প্রায় 80 কিলোমিটার। এই মেসোস্ফিয়ারে অবস্থান করে থাকে উল্কা। তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ার, যেটি মেসোবিরতির উপরে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাপমাত্রা দ্রুত হারে বৃদ্ধি পেয়ে 1480 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। তাপমণ্ডলের নিম্ন অংশকে বলে আয়নমণ্ডল। ভূপৃষ্ঠ থেকে পাঠানো বিভিন্ন বেতার তরঙ্গ আয়নমণ্ডলের বিভিন্ন স্তরে বাধা পেয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। এক্সোমণ্ডল বা এক্সোস্ফিয়ার, যেটির বিস্তৃতি তাপমণ্ডলের উপরে প্রায় 960 কিলোমিটার পর্যন্ত। এখানে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাস আছে। তাপমাত্রা 300 ডিগ্রি সেলসিয়াস থেকে 1650 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস দুইটি, একটি হচ্ছে সমমণ্ডল আর একটি হচ্ছে বিষমমণ্ডল। সমমণ্ডল হোমোস্ফিয়ার হিসেবে পরিচিত, যেটি ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি, বিভিন্ন গ্যাসের অনুপাতে প্রায় একই ধরনের থাকে। বিষমমণ্ডল বা হেটারোস্ফিয়ার, যেটি সমমণ্ডল থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত। গ্যাসের অনুপাতে বিষমমণ্ডলের 4টি অংশে বিভক্ত, যেমন নাইট্রোজেনের পারমাণবিক স্তর, অক্সিজেনের পারমাণবিক স্তর, হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর। বায়ুমণ্ডলীয় স্তরসমূহ চিত্রা। ব্ল্যাক ফরেস্টের অবস্থান জার্মানির দক্ষিণ পশ্চিমে অবস্থিত পর্বতময় বনভূমি, সীমাবদ্ধ রাইন উপত্যকা দ্বারা। আয়তন 6009.2 বর্গ কিলোমিটার বা 2320.2 বর্গ মাইল। সাইবেরিয়ার অবস্থান রাশিয়া এবং রাশিয়ার উত্তরে ইউরেশিয়া অঞ্চলে। সীমান্ত পূর্বে ইউরাল পর্বতমালা এবং রাশিয়া, কাজাখস্তান, মঙ্গোলিয়া ও চীন। সাইবেরিয়া সমগ্র রাশিয়ার 77%। আয়তন প্রায় 1,31,00,000 বর্গ কিলোমিটার।